হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট এডু গাইড। তোমাদের সকলকে স্মার্ট এডু গাইড ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডি সম্পর্কে, প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং তোমরা কিভাবে পড়াশোনা করবে এই রেলওয়ে গ্রুপ ডি সম্পর্কে, কিভাবে প্রস্তুতি নেবে যাতে ইজিলি তোমরা এই পরীক্ষাতে ক্র্যাক করতে পারো। তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে দাদা এরকম রেলওয়ে গ্রুপ ডির উপরে যদি একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে আমাদের ভিডিও দেন তাহলে খুব ভালো হয়। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা থাকবে রেলওয়ে সংক্রান্ত সমস্ত খবর, সেখানে ভ্যাকান্সি কত ছিল এবং কবে নাগাদ ফর্ম ফিল আপ হয়েছিল, তোমরা কি কি বই পড়বে, কিভাবে পড়বে, কোন টপিকগুলো পড়বে, বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তোমরা রেলওয়ে যারা ফর্ম ফিল আপ করেছো এই গ্রুপ ডি পরীক্ষার জন্য, তোমরা প্রত্যেকেই এই ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হয়ে যাবে। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছে, এবং তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। এবং এই যে আমাদের ক্লাস মেটেরিয়াল, বিভিন্ন মক টেস্ট, ফ্রি পিডিএফ নোটস পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা লিঙ্ক নিয়ে ইজিলি কিন্তু যুক্ত হতে পারবে। তো চলো প্রথমে দেখে নেব এক্সাম হাইলাইট। এক্সাম নেম আরআরবি গ্রুপ ডি, যেটা নিয়ে আজকে আমি আলোচনা করব, এবং এটা কন্ডাক্ট করছে তোমরা প্রত্যেকেই জানো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এবং এর জব লোকেশন অ্যাক্রস ইন্ডিয়া বা অল ওভার ইন্ডিয়া, গোটা ভারতবর্ষেই এর জব লোকেশন। এরপরে আমরা দেখব যে টোটাল ভ্যাকান্সি, রেলওয়ে গ্রুপ ডি যখন ফর্ম ফিল আপ হয়েছিল 2019 সালে, দেখো অ্যাপ্লিকেশন হয়েছে 12 মার্চ থেকে 12 এপ্রিল 2019 সালের 12ই মার্চ থেকে 12ই এপ্রিল, এক মাস ধরে ফর্ম ফিল আপ চলেছে। এবং যখন এই ফর্মটা অ্যাপ্লিকেশনটা শুরু হয় তখন যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যে ভ্যাকান্সি আমাদের সামনে এনেছিল, সেই ভ্যাকান্সিটা দেখো একটা হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকান্সি তারা রেখেছে, যে 1,03,769টা ভ্যাকান্সি। গোটা ইন্ডিয়াতে এই 1,03,769টা ভ্যাকান্সি কিন্তু তারা প্রকাশ করেছিল। তো এই যে 2019 সালে ফর্ম ফিল আপ হয়েছে, এইটা 2021 শেষ হতে চললো, এখনো কিন্তু আমাদের এই পরীক্ষাটা হয়নি, পরীক্ষাতে অনেকটাই ডিলে হচ্ছে। তো এই যে তোমাদের যে ভ্যাকান্সিটা রয়েছে, এই ভ্যাকান্সিটা কিন্তু অনেকটাই বাড়তে পারে এরকমই অনুমান করা যায়। এই যে 1,03,000 যে ভ্যাকান্সিটা বেরিয়েছে, এই ভ্যাকান্সি কিন্তু এর থেকেও পরবর্তীতে আরো ভ্যাকান্সি বাড়তে পারে। তো চলো পরে যেটা আমরা দেখব, একটু ভ্যাকান্সিটা অ্যানালাইসিস করে দেখি। আমরা টোটাল ভ্যাকান্সি দেখলাম 1,03,769টা, এবং সেখানে আনরিজার্ভডে দেখো 42,355টা ভ্যাকান্সি রয়েছে। এসসিদের জন্য রয়েছে 15,559টা, এসটিদের জন্য রয়েছে 7,984টা, ওবিসি যারা রয়েছে তাদের জন্য ভ্যাকান্সি 27,378, এবং ইডাব্লিউএস যেটাকে আমরা বলে থাকি ইকোনমিক্যালি উইকার সেকশন, এই ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য ভ্যাকান্সি রয়েছে 10,381টা। এটা গেল টোটাল ভ্যাকান্সি এবং অল ওভার ইন্ডিয়ার ভ্যাকান্সি। এবার আমরা যেটা দেখব যে আমাদের যে রেলওয়ে জোন কলকাতায় যার হেডকোয়ার্টার ইস্টার্ন রেলওয়ে, পূর্ব রেলওয়ে, এই পূর্ব রেলওয়ের ভ্যাকান্সিটা আমরা একটু দেখে নেব। পূর্ব রেলে দেখো, পূর্ব রেল এবং মেট্রো, সাথে মেট্রো এখানে রয়েছে, যে ভ্যাকান্সিটা রয়েছে আনরিজার্ভড জন্য 4,926টা, এবং এসসিদের জন্য ভ্যাকান্সি রয়েছে 1,461টা, এসটিদের জন্য ভ্যাকান্সি রয়েছে 775টা, ওবিসিদের জন্য রয়েছে 2,619টা, এবং ইডাব্লিউএস যারা ইকোনমিক্যালি উইকার সেকশন, তাদের ভ্যাকান্সি রয়েছে দেখো 1,087টা। তাহলে আমরা দেখলাম যে ইস্টার্ন রেলওয়ের টোটাল ভ্যাকান্সি 10,873টা। এটা কিন্তু আমরা একটা ভ্যাকান্সি অ্যানালাইসিস করে দেখলাম। এরপরে আমরা যেটা দেখব যে এর সিলেকশন প্রসেস, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আমরা কটা ধাপ পেরোলে এই চাকরিটা পেতে পারি। দেখো প্রথমেই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট, একটা টেস্ট হয়
যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটার নাম হচ্ছে সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট। তারপরে তোমরা প্রত্যেকেই জানো যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে মেডিকেল টেস্ট। এই 4টে ধাপে কিন্তু টোটাল সিলেকশন প্রসেসটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে গ্রুপ ডি এক্সাম তাতে কিন্তু এই 4টে ধাপে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, এই পরীক্ষাটা সম্পর্কে আমরা আলোচনা করব। যেহেতু প্রথমেই পরীক্ষা তোমাদের দিতে হবে, তো এই পরীক্ষা সম্পর্কে আমরা আজকে দেখে নেব যে কিভাবে পড়াশোনা করলে, কিভাবে এগোলে যে তোমরা ইজিলি এই পরীক্ষাটাকে একটা কিন্তু পাস করতে পারবে এবং তারপরে কিন্তু ফিজিক্যাল টেস্টে যেতে পারবে। যখন পরীক্ষায় তুমি যদি ক্র্যাক না করতে পারো তাহলে কিন্তু তোমার এই বাকি 3টে স্টেপ আর দেওয়া হবে না। তাই প্রথমে যেটা রয়েছে আমাদের সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট, এই কম্পিউটার বেসড টেস্ট সম্পর্কেই আজকে আমরা দেখব। দেখো, টোটাল মার্কস রয়েছে আমাদের 100, 100টা কোশ্চেন সেখানে থাকে, টোটাল কোশ্চেন 100। তার মানে কি 100টা কোশ্চেন থাকে 100 নম্বরে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 নম্বর করে। এবং সেখানে সময়টা দেখো, সময় কিন্তু যথেষ্টই সময় দেওয়া রয়েছে, 90 মিনিট মানে 1.5 ঘন্টা কিন্তু এখানে সময় দেওয়া রয়েছে। এরপরে নেগেটিভ মার্কিং যেটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ 3টে ভুল হলে 1 নম্বর কাটা যাবে। এই নেগেটিভ মার্কিং এ অনেকের কনফিউশন থাকে, 1/3 নেগেটিভ। ধরো তুমি অ্যান্সার করে এসেছো, ধরে নাও 10টা অ্যান্সার করে এসেছো, এই 10টা অ্যান্সারের মধ্যে তুমি 7টা অ্যান্সার ঠিক করলে আর 3টি অ্যান্সার রং করলে, তাহলে তুমি পাচ্ছ কত? এখানে 7টা জন্য 7 পাচ্ছ, এখানে 3টি তো ভুল করেছো, এই 3টি তো কিছু নাম্বার পাবে না। কিন্তু যখন 1/3 নেগেটিভ থাকবে তখন এই যে 3টে ভুল হলে 1 নম্বর কাটা, তার মানে এখানে 3টে ভুল হয়েছে, সেই 3টে ভুল প্রাপ্ত নম্বর থেকে তোমার 1 কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে কত পাচ্ছ? তোমার আলটিমেট 6 পাচ্ছ। তোমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এরপরে দেখো, আমরা জেনে নেব যে 100 নম্বরের পরীক্ষাতে কোন কোন বিষয় থেকে আমাদের প্রশ্ন হয়। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড একটা গ্রুপ ডি পরীক্ষায় একটা বিষয়কে দেখো ইন্ডিকেট করেছে, সেটা হচ্ছে জেনারেল সায়েন্স। এই জেনারেল সায়েন্স থেকে কিন্তু 25 মার্কস কোশ্চেন আসে, 25 নম্বরের প্রশ্ন, 25টা প্রশ্ন এখানে থাকে। তোমাদের এই জেনারেল সায়েন্সটা কিন্তু খুব ভালো করে রপ্ত করতে হবে, খুব ভালো করে পড়ে যেতে হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরবর্তীতে আমরা বলে দেব যে জেনারেল সায়েন্সের কোন কোন টপিকগুলো তুমি বেশি করে পড়বে, তারপরে কিভাবে পড়বে সবকিছু কিন্তু আমি ডিটেলস আজকের এই ভিডিওতে আলোচনা করছি। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস 20 মার্কসের আসে, তার মানে 20টা প্রশ্ন সেখানে থাকে। এরপরে আসছে ম্যাথস 25 নম্বরের, রিজনিং হচ্ছে 30 নম্বরের। তাহলে আমাদের যে টোটাল মার্কস দেখো 25, 20, 25, 30, তাহলে টোটাল মার্কস কিন্তু 100। এইভাবে কিন্তু আমাদের নম্বর বিভাজন করা হয়। এরপরে আমরা যেটা দেখবো, এরপরে সিলেবাস। আমরা দেখলাম যে জেনারেল সায়েন্সটাকে একটি আলাদাভাবেই দেখা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে। তাই জেনারেল সায়েন্সে তোমরা প্রত্যেকেই জানো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োসায়েন্স 3টে পার্টে ভাগ করে দিয়েছি। এবং এই 3টে পার্টের মধ্যে দেখো এবার আমরা ফিজিক্সের মধ্যে ঢুকে পড়েছি, যে ফিজিক্স থেকে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো, বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন করে থাকে। বিগত বছরের যে কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখতে পেয়েছি, এই যে চ্যাপ্টারগুলো আমি দিয়েছি এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু সব থেকে বেশি কোশ্চেন রেলের পরীক্ষায় এসে থাকে। তাই তোমাদেরকে বলবো যে আমি যে চ্যাপ্টারগুলো এখানে দিয়েছি দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ফিজিক্স থেকে মাত্র 8টা চ্যাপ্টার যদি তুমি ভালো করে দেখে যেতে পারো, ভালোভাবে পড়ে যেতে পারো, তাহলে কিন্তু জেনারেল সায়েন্স থেকে তুমি কিন্তু ইজিলি একটা ভালো জায়গায় স্কোর করতে পারবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এরকম পরপর দেওয়া রয়েছে। তো দেখো প্রথমেই ফিজিক্সটা দেখে নিই। ফিজিক্স প্রথমে যে চ্যাপ্টারটা তুমি ভালো করে দেখে যাবে সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। বিভিন্ন ইউনিট, অ্যাক্সেলারেশন, মাস, টেম্পারেচার, এই যে এদের ইউনিটগুলো বা এদের মেজারমেন্ট,
এটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখে যাবে। এখানে তোমরা দেখবে স্কেলার কোয়ান্টিটি পড়ে যাবে আর ভেক্টর কোয়ান্টিটি পড়বে। এই স্কেলার কোয়ান্টিটি কোনগুলো, ভেক্টর কোয়ান্টিটি কোনগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো তোমাকে একটু দেখতে হবে। এরপরে যেটা দেখব ওয়ার্ক পাওয়ার এনার্জি। এই ওয়ার্ক পাওয়ার এনার্জি তোমাদের একটু ভালো করে দেখে যেতে হবে। এটা হচ্ছে আমরা বলছি কর্ম ক্ষমতা এবং শক্তি, এদের যে এককগুলো রয়েছে বা এদের যে সংজ্ঞা পরীক্ষায় আসে না, এদের যে কাজ, সেই কাজগুলো তোমাকে একটু ভালো করে দেখতে হবে। এরপরে আসছে হিট, টেম্পারেচার এবং থার্মোডায়নামিক্স, তাপমাত্রা সম্পর্কে তোমাকে একটু ভালো করে দেখতে হবে। তারপরে আসছে অপটিক্স। এই অপটিক্সের মধ্যেই পড়ে যাবে লেন্স, তারপরে যে সব মিরর রয়েছে, এই মিরর তোমরা পড়ে যাবে যে কনকেভ মিরর, কনভেক্স মিরর, যে প্রকারভেদগুলো তোমাদের রয়েছে, বা এই যে আলোর প্রতিসরণ, বিচ্ছুরণ, বিক্ষেপণ, এই যে যে ভাগগুলো তোমাদের রয়েছে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই ফিজিক্স থেকে পড়ে যাবে। আর এখানে বলে রাখি যে ফিজিক্সের এই চ্যাপ্টার থেকে কিন্তু ছোট ছোট একটু অঙ্ক তোমাদের আসে রেলের পরীক্ষায়। তো তোমাদের বেসিক যেসব অঙ্কগুলো রয়েছে, বেসিক যে এই লেন্সের ফর্মুলাগুলো রয়েছে, এগুলো কিন্তু তোমাকে একটু দেখে যেতে হবে। তারপর আসছে ওয়েভ মোশন এবং সাউন্ড। এই ওয়েভ মোশন এবং সাউন্ড তোমাকে পড়ে যেতে হবে। আল্ট্রাসনিক সাউন্ড বা ইনফ্রারেড সাউন্ড, যেসব সাউন্ডগুলো তোমাদের প্রকারভেদগুলো রয়েছে, ওয়েভ যেগুলো রয়েছে, মেকানিক্যাল ওয়েভ, লঙ্গিটিউডিনাল ওয়েভ, যেসব ওয়েভ তোমাদের রয়েছে, সেগুলো কিন্তু একটু ভালো করে দেখতে হবে। এরপরে চলে আসছে ম্যাগনেটিজম, মানে চুম্বক। চুম্বক যে তার যে চৌম্বকত্ব ধর্ম, সেগুলো একটু দেখে যেতে হবে। এরপরে চলে আসছে ফোর্স এবং লজ অফ মোশন, এবং এখানে তুমি নিউটনসের ল গুলো পেয়ে যাবে। নিউটনসের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, তিনটে লই তোমাকে ভালো করে দেখে যেতে হবে। এরপরে আমরা দেখছি যে গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন কিন্তু তোমাকে একটু দেখে যেতে হবে। তাহলে এই গেল আমরা ফিজিক্সের চ্যাপ্টার। এই ফিজিক্সের মাত্র 8টা চ্যাপ্টার তুমি যদি একটু ভালো করে দেখে যাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটা ভালো জায়গায় স্কোর করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে এইগুলো কোথায় থেকে দেখবো বা কোন বই আমরা ফলো করব, সেগুলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সেগুলো আমি কিন্তু লাস্টে আলোচনা করে দিয়েছি, সবকিছু কিন্তু একটা কম্প্যাক্ট ভাবে আমি বলে দিয়েছি। এরপরে দেখবো কেমিস্ট্রি। কেমিস্ট্রি প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, যেগুলো অণু পরমাণু তোমরা পড়ে এসেছো। সেই অ্যাটমিক স্ট্রাকচার, যে ডাল্টনের পরমাণুবাদ, এটা কিন্তু তোমাকে ভালো করে দেখতে হবে। তারপরে আসছে যে অ্যাসিড, বেস এবং সল্ট, যেমন অ্যাসিড, ক্ষার এবং লবণ, এই চ্যাপ্টারটা কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। অ্যাসিডের যেমন ব্রনস্টেড লাউরি কনসেপ্ট রয়েছে, আর্হেনিয়াস কনসেপ্ট রয়েছে, সেই সব কনসেপ্টগুলো একটু ভালো করে তোমাকে দেখতে হবে। তারপরে আসছে দেখো মেটালস অ্যান্ড দেয়ার কম্পাউন্ড, বিভিন্ন যে ধাতু এবং তাদের যেসব কম্পাউন্ডগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে তোমাদের একটু দেখতে হবে। এরপর আসছে গ্যাসিয়াস স্টেট, বিভিন্ন যে গ্যাসীয় ধর্ম, এখানে বিভিন্ন সূত্র তোমাদের পড়তে হবে। চার্লসের সূত্র, বয়েলসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, এই যে সূত্রগুলো কিন্তু তোমাকে একটু এই চ্যাপ্টার থেকে দেখে যেতে হবে। এরপরে আসছে আমরা ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট, বিভিন্ন যে মৌল, তাদের ক্লাসিফিকেশন, তাদের যে শ্রেণী, সেই মৌলের শ্রেণী বিভাগ কিন্তু তোমাকে দেখে যেতে হবে। আর এখানেই চলে আসছে পিরিয়ডিক টেবিল। এই পিরিয়ডিক টেবিলটা তোমাদের ভালো করে একটু রপ্ত করতে হবে। এখান থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন কিন্তু এখানে আসে। যেই সব ব্লকগুলো রয়েছে SPDF, এই যে 4টে ব্লক রয়েছে, এই ব্লক থেকেও কিন্তু বিভিন্ন প্রশ্ন আসে যে কোন মৌল কোন ব্লকে অবস্থিত, এরকম টাইপের কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে। তাই তোমরা এখানে এই যে ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট, এই চ্যাপ্টারটা কিন্তু একটু ভালো করে অবশ্যই দেখবে। তারপরে আমরা চলে আসবো যে নন মেটাল এবং তাদের কম্পাউন্ড। আমরা প্রথমেই দেখেছিলাম যে মেটাল এবং কম্পাউন্ড, এরপরে আমরা দেখব যে নন মেটাল এবং কম্পাউন্ড। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বায়োসায়েন্স বা বায়োলজি নিয়ে। তো দেখো, বায়োসায়েন্সে প্রথমেই যেটা বলতে হয় যে তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে সেল।
সেলের স্ট্রাকচার এবং ফাংশনটা তোমাদের ভালো করে পড়তে হবে, সেলের গঠন এবং তার কার্যাবলী এটা কিন্তু তোমাকে দেখতে হবে। তারপরে দেখতে হবে যে টিস্যু, টিস্যু তোমাকে একটা কিন্তু গুরুত্বপূর্ণ এই বায়োলজির একটা পার্ট। এবং তারপরে আমরা দেখব যে নিউট্রিশন, পুষ্টি, এরপরে দেখব রিপ্রোডাকশন, হেলথ ডিজিজ, জেনেটিক্স। এই হেলথ ডিজিজের মধ্যে তোমরা এই বর্তমান সিচুয়েশনে এই কোভিড-19টা একটু ভালো করে দেখে যাবে যে কোভিড-19 একটা কি ধরনের ভাইরাস, বা কোভিড-19 স্প্রেড হলে মানুষের শরীরের কোন কোন অংশে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সব তথ্যগুলো তোমরা একটু হেলথ এবং ডিজিজ চ্যাপ্টার থেকে একটু ভালো করে দেখে যাবে। এছাড়াও তোমরা যে কোন ভিটামিনের অভাবে কোন রোগ হতে পারে, তাছাড়া কোন যে কোনো একটা রোগের নাম দিয়ে থাকলো এবং সেই রোগের যে কোন ভিটামিনের অভাবে হয় সেটা কিন্তু পরীক্ষায় দিতে পারে। তোমাকে যদি বলা হয় যে গয়টার, এই গয়টার কোন ভিটামিনের অভাবে হয়, তাহলে তোমাকে কি অ্যান্সার করতে হবে? না অবশ্যই আয়োডিনের অভাবে গয়টার হয়। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। এরপরে আমরা দেখব জেনেটিক্স। জেনেটিক্স থেকে যে মেন্ডেলস ল আছে, তোমরা এই মেন্ডেলস লটাকে ভালো করে দেখে যাবে। এরপরে আমরা দেখব ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ, তারপরে সেল সাইকেল এবং সেল ডিভিশন। সেলের যে বিভিন্ন ডিভিশন বা সেল সাইকেল, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, যে সেলের এই যে ডিভিশনগুলো হয়, এই ডিভিশনগুলো কিন্তু তোমাকে একটু ভালো করে দেখতে হবে। তাহলে আমরা যেটা দেখলাম যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা মাত্র চ্যাপ্টার তুমি যদি এই বায়োসায়েন্স থেকে পড়ে যেতে পারো, তাহলে কিন্তু জেনারেল সায়েন্সের একটা ভালো স্কোর কিন্তু তোমরা করতে পারবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে আমরা দেখেছিলাম যে 20 মার্কস কিন্তু সেখানে থাকছে। তাহলে এই জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে আমরা প্রথমে যেটা দেখব ইতিহাস। ইতিহাস থেকে আমরা কোন কোন টপিকগুলো আমরা পড়ব। প্রথমেই দেখব যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, তারপরে দেখব দিল্লি সুলতানি, মোগল সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, মহাবিদ্রোহ, বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল, ঐতিহাসিক বই এবং তার লেখক, তারপরে গভর্নর জেনারেল ও ভাইসরয়, ভারতের জাতীয় কংগ্রেস, চরমপন্থী ও নরমপন্থী বিভিন্ন নেতা। এই সব গুলো কিন্তু তোমাকে একটু ইতিহাস থেকে কিন্তু দেখে যেতে হবে। এরপরে আমরা যেটা দেখব ভূগোল। ভূগোল থেকে আমরা কি কি পড়বো? না ভারতের নদ নদী, ভারতের কৃষি, ভারতের শিল্প ও খনিজ সম্পদ। এরপরে দেখব ভারতের জনগণনা এবং ভারতের ভৌগোলিক অবস্থান। এই টপিকগুলো কিন্তু তোমাকে অবশ্যই ভূগোল থেকে পড়ে যেতে হবে। এখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে। এরপরে আমরা দেখব ভারতের সংবিধান, দেখো এরপরে দেখব ভারতের সংবিধান। ভারতের সংবিধান মধ্যে প্রথমে যে গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো রয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা, সেই ধারাগুলো তোমাকে একটু ভালো করে দেখে যেতে হবে। তারপরে যেটা দেখতে হবে যে গুরুত্বপূর্ণ সংশোধনী আইন বা বিভিন্ন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তোমাকে ভালো করে দেখতে হবে। তারপরে দেখতে হবে পার্লামেন্ট, পঞ্চায়েত ও পৌরসভা। তারপরে দেখতে হবে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য। তারপরে দেখতে হবে প্রস্তাবনা, তারপরে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট, তারপরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ইত্যাদি। এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ভারতের অর্থনীতি। ভারতের অর্থনীতি সম্পর্কে আমরা যেটা পড়বো, এই অর্থনীতি থেকে বা এই ইকোনমিক্স থেকে কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষায় প্রশ্ন খুব কম আসে। তাই তোমাকে যেটুকু পড়তে হবে সেটা দেখো, বিভিন্ন যে সরকারি যে জনকল্যাণমূলক যেসব প্রকল্পগুলো প্রত্যেক মাসে বা বছরে যেসব বেরোয়, সেসব জনকল্যাণমূলক প্রকল্পগুলো তোমাকে পড়তে হবে। এগুলো কিন্তু এক প্রকার কারেন্ট অ্যাফেয়ার্সেরও কোশ্চেন তুমি বলতে পারো। এরপরে তোমরা দেখবে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এই আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তোমাকে ভালো করে পড়তে হবে। তাদের যে মনিটারি পলিসিগুলো, বিভিন্ন পলিসি রয়েছে বা বিভিন্ন যে ব্যাংকের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোগুলো কিন্তু তোমাকে একটু দেখতে হবে। তারপরে বিভিন্ন প্রকার ট্যাক্স, এই ট্যাক্স সম্পর্কে দেখতে হবে, কোনটা ডিরেক্ট ট্যাক্স, কোনটা ইনডিরেক্ট ট্যাক্স, বা ইনকাম ট্যাক্সকে আমরা কি বলে থাকি, বা তোমাকে যদি বলা হয় ওয়েলথ ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্স না
ইনডিরেক্ট ট্যাক্স, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। এরপরে আমরা যেটা দেখব স্ট্যাটিক জিকে, এবং রেলের পরীক্ষায় জেনারেল অ্যাওয়ারনেসের সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে এই স্ট্যাটিক জিকে। তোমাদের এই স্ট্যাটিক জিকে থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পড়তে হবে সেটা হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রা এবং তাদের রাজধানী। কোনো দেশ যদি তোমাকে বলা হয় যে বাংলাদেশ, এই বাংলাদেশ কোন মুদ্রা ইউজ করে থাকে তোমরা প্রত্যেকে জানো, সেটা হচ্ছে টাকা। তাদের রাজধানী কি? বাংলাদেশের রাজধানী ঢাকা। এইভাবে তোমাকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এরপরে যেটা দেখবো যে বিভিন্ন বাদ্যযন্ত্র ও তাদের বাদকের নাম। তোমাকে যদি বলা হয় একজনের নাম বলা হলো হরিপ্রসাদ চৌরাসিয়া, এই হরিপ্রসাদ চৌরাসিয়া ইনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন? তোমাকে যদি এই কোশ্চেনটা বলা হয় তাহলে তোমাদের অবশ্যই যে অ্যান্সারটা করতে হবে সেটা হচ্ছে ফ্লুট বা বাঁশি। তিনি একজন বাঁশি বাদক ছিলেন। এই যে এই ধরনের সেতার বাদক কে ছিলেন, তবলা বাদক কে ছিলেন, বাঁশি কে বাজাতেন, তারপরে সারিঙ্গি কে বাজাতেন, এই যে বিভিন্ন রকম বাদ্যযন্ত্রগুলো রয়েছে তাদের এই বাদ্যযন্ত্রগুলো তাদের বাদকের নাম কিন্তু তোমাকে দেখে যেতে হবে। এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে বিভিন্ন ব্যক্তি এবং তাদের খেতাবি নাম। যেমন সমুদ্রগুপ্তকে কি বলা হতো, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কি বলা হতো, নেতাজিকে কি বলা হতো, গান্ধীজিকে কি বলা হতো, এই যে বিভিন্ন তাদের খেতাবি নাম কিন্তু তোমাদের দেখে যেতে হবে। এরপরে যেটা দেখবে তোমরা অবশ্যই সেটা হচ্ছে নদী তীরবর্তী শহর। এই নদী তীরবর্তী শহরগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। তোমাকে যদি বলা হয় কলকাতা কোন নদীর তীরে অবস্থিত, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত, তারপরে ভাগলপুর কোন নদীর তীরে অবস্থিত, এই যে বিভিন্ন শহর এবং সেটি কোন নদীর তীরে অবস্থিত, এটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। এরপরে যেটা দেখতে হবে যে বই ও লেখক, গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখক। এরপরে যেটা দেখতে হবে যে বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম। বিভিন্ন দেশের পার্লামেন্ট, কোন দেশ কোন পার্লামেন্ট, যে কোন দেশের কোন পার্লামেন্ট সেটা কিন্তু তোমাকে একটু দেখতে হবে। যদি তোমাকে বলা হয় যে জাপান, জাপানের পার্লামেন্টের নাম কি, এইটা কিন্তু পরীক্ষায় খুব আসে, তাহলে অবশ্যই অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ডায়েট। তাহলে এই যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। এরপরে হচ্ছে ভারতের ক্লাসিক্যাল যে ডান্স ফর্ম রয়েছে, সেই ক্লাসিক্যাল ডান্স কথাকলি, কত্থক, ভারতনাট্যম, ওডিসি, মণিপুরি, এই যে এইসব ডান্সগুলো, এই ডান্সগুলো কিন্তু তোমাকে অবশ্যই দেখতে হবে। এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং তাদের প্রয়োগ। বিভিন্ন যন্ত্রপাতি, ধরো যদি বলা হয় যে স্টেথোস্কোপ আমরা কি কাজে ব্যবহার করি, এই যে এই ধরনের বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। তারপর যেটা দেখতে হবে যে গুরুত্বপূর্ণ দিবস, বিভিন্ন ডে, তোমাকে যদি বলা হয় যে আর্মি ডে কবে পালন করা হয়, তাহলে তোমরা প্রত্যেকেই আশা করি জানো সেটা হচ্ছে 15 জানুয়ারি। এই যে গুরুত্বপূর্ণ যে দিবসগুলো, এই দিবসগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। এরপরে যেটা দেখতে হবে বৈজ্ঞানিক আবিষ্কার ও তার বিভিন্ন আবিষ্কারকের নাম। তোমাকে যদি বলা হয় যে তোমাকে ধরো একটা ভ্যাকসিন বলে দেওয়া হলো যে পেনিসিলিন, এই পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? তাহলে আমরা প্রত্যেকেই জানি যে আলেকজান্ডার ফ্লেমিং। এই আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন, এবং এরকম কিন্তু বিভিন্ন আবিষ্কার এবং তাদের আবিষ্কারকের নাম কিন্তু তোমাকে অবশ্যই পড়তে হবে। এরপরে আমরা যেটা দেখবো ম্যাথস পার্ট চলে আসছি। ম্যাথসে আমরা কত দেখলাম না, এখানে 25 মার্কস কিন্তু এই ম্যাথসে থাকে। 25 নম্বর আমাদের এই ম্যাথসে থাকে। 25 নম্বরের মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। প্রথমেই আমরা দেখবো যে রেশিও অ্যান্ড প্রপোর্শন, তারপরে দেখবো পার্সেন্টেজ, তারপরে প্রফিট অ্যান্ড লস, তারপরে টাইম অ্যান্ড ডিস্টেন্স, তারপরে টাইম অ্যান্ড ওয়ার্ক, এরপরে পাইপ অ্যান্ড সিস্টেম, বোট অ্যান্ড স্ট্রিম, তারপরে মেনসুরেশন, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, কিন্তু বেসিক লেভেলের ত্রিকোণমিতি, তারপরে দেখবো পার্টনারশিপ, ডাটা সাফিসিয়েন্সি বা ডাটা ইন্টারপ্রিটেশন, তারপরে দেখবো অ্যাভারেজ। রেশিও প্রপোর্শন তোমাকে এখানে কটা চ্যাপ্টার দেওয়া হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই মাত্র 13টা চ্যাপ্টার তুমি যদি ভালো করে দেখে যেতে পারো ম্যাথসে, তাহলে তুমি কিন্তু 25 নম্বরের মধ্যে 20+ বা 22+ কিন্তু স্কোর করে আসতে পারবে।
তুমি মিলিয়ে নেবে পরীক্ষা দিয়ে আসার পরে তোমাকে এই যে চ্যাপ্টারগুলো আমি বলে দিলাম এই চ্যাপ্টার থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু এখান থেকেই হবে। অনুপাত সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, সময় দূরত্ব, সময় কার্য, তারপরে নল চৌবাচ্চা, তারপরে হচ্ছে নৌকা স্রোত, তারপরে পরিমিতি, জ্যামিতি, ত্রিকোণমিতি, তারপরে অংশীদারিত্ব, তারপরে ডাটা সাফিসিয়েন্সি, তারপরে গড়। এই যে এই সব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় খুবই কাজে দেবে। এরপরে আমরা দেখব রিজনিং, এবং এই রিজনিং থেকে দেখো প্রথমটাই যেটা দেখবো সেটা হচ্ছে কোডিং ডিকোডিং। এই কোডিং ডিকোডিং থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তারপরে আমরা দেখব ডিরেকশন টেস্ট, তারপরে ব্লাড রিলেশন, তারপরে লজিক্যাল ভেন ডায়াগ্রাম, তারপরে দেখবো সিটিং অ্যারেঞ্জমেন্ট, তারপরে ক্যালেন্ডার, তারপরে হচ্ছে ক্লক। এরপরে দেখবো যে মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, কাউন্টিং ফিগার, স্টেটমেন্ট কনক্লুশন, মিসিং নাম্বার এবং নাম্বার সিরিজ এবং লেটার সিরিজ। বোঝা গেল? তাহলে এই যে টপিকগুলো আমি দিলাম, কোডিং ডিকোডিং, ডিরেকশন টেস্ট, ব্লাড রিলেশন, লজিক্যাল ভেন ডায়াগ্রাম, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ক্যালেন্ডার, ক্লক, মিরর ইমেজ, এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিন্তু রেলের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এবং প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এখানে কটা চ্যাপ্টার দিয়েছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8 9 10 11 12, মাত্র এই 12টা চ্যাপ্টার যদি তুমি এই রিজনিং থেকে করে যেতে পারো, এবং রিজনিং এ কিন্তু আমাদের ম্যাক্সিমাম মার্কস তোমাদের রয়েছে, 30 মার্কস কিন্তু রিজনিং এ রয়েছে। এই 30 নম্বর এই মাত্র 12টা চ্যাপ্টার থেকে কিন্তু তুমি কভার করে ফেলতে পারবে। এরপরে আজকের শেষ টপিকটা আমরা বইপত্র নিয়ে আলোচনা করব, বুক লিস্ট। এবং বুক লিস্টের প্রথমেই যেটা গুরুত্বপূর্ণ, জেনারেল সায়েন্স। দেখো জেনারেল সায়েন্সের জন্য আমি দুটো বইয়ের নাম এখানে দিয়েছি। একটা হচ্ছে লুসেন্টের জেনারেল সায়েন্স, তোমরা এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা লুসেন্টের জেনারেল সাইজের কভার পেজের ফটো। এরপরে আমরা যেটা দেখবো আরিহান্ট জেনারেল সায়েন্স। এই দুটো বই কিন্তু তোমরা দেখতে পারো, কিন্তু দুটো বই দেখার প্রয়োজন পড়বে না, তোমরা যে কোনো একটা বই কিন্তু তোমরা দেখতে পারো। বিশেষ করে রেলের পরীক্ষার জন্য তোমরা এই লুসেন্ট জেনারেল সায়েন্স ফলো করতে পারো। এবার তুমি যদি মনে করো যে স্যার আমার কাছে এই আরিহান্টের এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স বইটা রয়েছে, তাহলে কিন্তু তোমাকে এই একটা বই কিন্তু তোমার কভার আপ হয়ে যাবে। এবং রেল ছাড়াও তোমরা যারা অন্য পরীক্ষা দিচ্ছ, ডাব্লিউবিসিএস, তারপরে যারা তোমরা ডাব্লিউবিপি ডাব্লিউবিপিএসসির যেসব পরীক্ষাগুলো হয় সেগুলো, বা এসএসসি সিজিএল সিএসএসএল যেসব পরীক্ষাগুলো দিচ্ছ, সেই সব পরীক্ষাতেও কিন্তু তোমাদের এই জেনারেল সায়েন্স থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ এই যে বই, এই বইটা কিন্তু তোমাদের কাছে থাকলে অবশ্যই জেনারেল সায়েন্স সম্পর্কে একটা হেল্প হয়ে যায়। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসে প্রথমে যেটা দিয়েছি দেখো, একটা ইংরেজিতে বই দিয়েছি লুসেন্টের জেনারেল নলেজ, এবং অপরটি দিয়েছি ক্র্যাক ডাব্লিউবিসিএস। দেখো লুসেন্টের জেনারেল নলেজ, এই ইয়েলো কালারের যে কভার পেজটা রয়েছে এটা হচ্ছে লুসেন্টের জেনারেল নলেজ। রেলের পরীক্ষার জন্য কিন্তু এই ইংরেজিতে যারা পড়াশোনা করতে যাও তাদের জন্য এই বইটা কিন্তু এনাফ। এরপরে আমরা যেটা দেখবো, তোমরা যদি বাংলায় পড়াশোনা করতে যাও, যে স্যার আমি বাংলায় পড়তে চাই যে জেনারেল অ্যাওয়ারনেস পার্টটাকে, তাহলে অবশ্যই তোমরা এই ক্র্যাক ডাব্লিউবিসিএস এই বইটা যদি কিনে পড়তে পারো, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের ভীষণ হেল্প হবে। বোঝা গেল? এরপরে দেখবো আমরা ম্যাথস। তোমরা ম্যাথামেটিক্স কোথায় থেকে প্র্যাকটিস করবে? প্রথমেই যারা ইংরেজিতে পড়াশোনা করতে চাও, ইংরেজিতে প্র্যাকটিস করছো, তারা অবশ্যই কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বাই আর.এস. আগরওয়াল এই বইগুলো তুমি কিনে নিতে পারো। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বাই আর.এস. আগরওয়ালের এই বইটা তুমি কিনে নিতে পারো। এছাড়াও তুমি দেখতে পারো ছায়া প্রকাশনী সুবিদ দাসের অঙ্ক বই, এবং এটা কিন্তু সম্পূর্ণ বাংলায়। তুমি এই বইটা কিন্তু দেখো এই ছায়া প্রকাশনী সুবিদ দাসের এই বইটা কিন্তু বাংলায় রয়েছে। এই বইটাও কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো যারা বাংলায় প্র্যাকটিস করতে চাও। এরপরে আমরা যেটা দেখবো রিজনিং।
রিজনিং এর একটাই বই বলবো, রিজনিং এর বাংলায় সেরকম ভালো কোনো বই নেই। সেই সুবীর দাসের একটা বই রয়েছে, সুবীর দাস স্যারের, যে রিজনিং এর, সেটা প্র্যাকটিস করতে পারো। তাছাড়া তোমরা যদি ইংলিশে প্র্যাকটিস করতে চাও বা রিজনিং, আমার মতে ইংলিশে প্র্যাকটিস করাটাই সব থেকে বেটার হয়, সব থেকে তাড়াতাড়ি হয়। এবং এই ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং বাই আর.এস. আগরওয়াল, এই আর.এস. আগরওয়াল স্যারের এই এ মডার্ন অ্যাপ্রোচ টু ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং বইটা কিন্তু তোমরা ফলো করতে পারো। এই বই থেকে কিন্তু তোমাকে বেশি বই পড়তে হবে না। আমি বলবো যে 10টা বই একবার পড়ার চেয়ে একটা বই 10 বার পড়ো, এটাই কিন্তু তোমার একটা এফেক্টিভ স্টাডি হবে। তো এগুলোই আজকে ছিল আলোচনা। এবং রেলের পরীক্ষা তোমরা যারা দিচ্ছ, এইভাবে পড়াশোনা করে যাও, দেখবে তোমরা একদম ইজিলি রেলের পরীক্ষাটাকে প্রথমবারের চেষ্টায় ক্র্যাক করতে পারছো। সিবিটি 1 তোমাদের কিন্তু অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তোমরা একটা সঠিক ওয়েতে স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করো, তোমরা কিন্তু অবশ্যই সাকসেস পাবে। এবং দেখো, প্রত্যেকটা কাজের আগে আমরা যদি প্ল্যান বা স্ট্র্যাটেজি না মেনটেন করি না, সেই কাজটা কিন্তু আমাদের সাকসেসফুল হয় না। তাই তোমাকে বলবো যে প্রত্যেকটা কাজের আগে অবশ্যই কিন্তু একটা প্ল্যান দরকার, একটা স্ট্র্যাটেজি দরকার। তারপরে তুমি যদি সেই কাজটায় লেগে থাকো, অবশ্যই সাকসেস মিলতে বাধ্য। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের মধ্যে লিঙ্কটা শেয়ার করতে পারো। এই ভিডিও লিঙ্কটা যারা রেলের গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের অনেকটাই হেল্প হবে এই ভিডিওটা থেকে। এবং তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। থ্যাংক ইউ সকলকে।